রোহিঙ্গা কে নন রোহিঙ্গা তার অপরাধ কর্মে যে তাকে ফ্যাসিলিটেট করবে তাকে সে এঙ্গেজ করবে, যেখান থেকে সুবিধা পাবে, তার কাজটা কত স্মুথলি করতে পারবে অপরাধ কর্ম তাকে এঙ্গেজ করবে। এখান থেকে রোহিঙ্গাকে এঙ্গেজ করতে হবে, ইটস নট মানে আমরা শিওর হয়ে বলতে পারি না। আমরা কাজ করছি ইনশাল্লাহ। আমরা আপাতত 8 জনকে গ্রেপ্তার করেছি। এটার সাথে আরো যারা যারা জড়িত থাকবে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। কিভাবে নিয়ে যাওয়া হয়েছে চট্টগ্রাম থেকে একটু যদি তাদের এখন ওদের কাছ থেকে আপনারা শুনতে পারেন, ওদেরকে জিজ্ঞাসা করেন। আমাদেরকে বন্ধু বলছে কক্সবাজার ঘোরাতে নিয়ে যাবে, কক্সবাজার ঘোরাতে নিয়ে যাবে বলে এখানে রোহিঙ্গার কাছে বেশি দিয়েছে। আমরা মানে তারপরে ক্যাম্পে ছিলাম একদিন ক্যাম্পে থাকার পরে এখানে তারপরে গুদামে নিয়ে গেছে। গুদামে আমাদের মতো আরো 200-300 মানুষ আছে এখানে। কোন জায়গার গুদামে? টেকনাফ। তারপরে এখান থেকে 5-6 দিন এখানে ছিলাম টেকনাফ গুদামে পাহাড়ের উপরে। এখান থেকে আমাদের বুট আসছে, বুটে তুলে দিতে, বুটে তুলে দেওয়ার পরে এখান থেকে 5-6 দিন বুটে সরার পরে থাইল্যান্ড বসছি। থাইল্যান্ড থেকে স্পিন বুট আসছে আমাদেরকে নেওয়ার জন্য। বোটে করে থাইল্যান্ড? হ্যাঁ। কয়দিন 5-6 দিন সাগরে ছিলেন? হ্যাঁ। একটু বলো। স্পিন বুট নেওয়ার জন্য আসছে, আমাদেরকে এখানে তুলে দিছে। এখানে থাইল্যান্ড থাকার পরে আমাদেরকে মারধর করছে টাকার জন্য। মালয়েশিয়া তারপর মারধর করছে টাকার জন্য। তারপরে এখানে কয়দিন বাদে শুনতেছি যে ওদের মানুষ 4 জন ধরে ফেলছে সাতটারা। আমাদেরকে উদ্ধার করলে, আমাদেরকে তারপর ওদের বাংলাদেশ পাঠাইছে। ওদের সাতটারা উদ্ধার করে আমাদেরকে নিয়ে আসছে। তোমরা বোটে কতজন ছিলেন? বোটে 200-250। এগুলো সবগুলোকে টেকনাফ থেকে গেছে? হ্যাঁ। খাবার দাবার দিয়েছিল? তার একবেলা দিত। একবেলা দিত? কি রাতে দিত নাকি সকালে দিত? সকালে। আচ্ছা, এই যে নিয়ে যাওয়ার আগে যে গোডাউনে রেখেছিল সেখানে যে মানুষগুলো সেখানে কি নারী রয়েছে? হ্যাঁ হ্যাঁ। নারী কি রকম দেখেছিল? মেয়ে মানুষ কম মানে পরীক্ষা বিভিন্ন জায়গাতে এই অ্যাসোসিয়েটদের এক একটা টিমের অ্যাক্টিভিটিস এক এক রকম। তারা টাকার বিনিময় করে আর কি, ধরেন কালেক্ট করে এখান থেকে যারা নিয়ে গেছে এদেরকে, এরা কালেক্ট করে টাকার বিনিময়ে, নিয়ে আবার টেকনাফে এদের কাছে হ্যান্ড ওভার করে। ওখানে রোহিঙ্গা ক্যাম্পে রাখিছে। এদেরকে নিয়ে যাওয়ার পরেই যে বোটে উঠায় দেয় তা না, সারা বাংলাদেশ থেকেই যে কালেক্ট হয় বিভিন্ন জায়গা থেকে, এক জায়গায় করার পরে এই জন্যই ক্যাম্পে রাখে আর কি। ক্যাম্পে রেখে খেতে দেয় না, টর্চার করে। ওখানে রাখার পরে টেকনাফ থেকে আবার বোটে উঠায় নিয়ে গেছে হলো থাইল্যান্ডে নিয়ে যায় আবার ওদেরকে মারধর করছে এবং বাংলাদেশে এদের গার্ডিয়ানকে ফোন করছে টাকা পাওয়ার জন্য, কিন্তু এত নিডি এত গরিব যে টাকা দিতে পারে নাই। তখন পাঠায় দিছে থাইল্যান্ডে, মালয়েশিয়া, থাইল্যান্ড থেকে মালয়েশিয়া নিয়ে যায় ওদেরকে ক্যাম্পে রাখছে। ওখানে দুটো কাজ করে, যাতে মহিলাদেরও যদি নিয়ে যায় থাকে আর কি। এই যে বললেন যে 1 মাস কতদিন, এতে প্রচেষ্টা এই যে উদ্ধার করা। আমরা আমাদের মতো আমাদের ইউনিট থেকে স্যারের নেতৃত্বে ওসি সাহেবেরা যে আমরা যে কাজ করলাম যে দীর্ঘ এতদিন বলে, আমরা আমাদের সফলতা, আমরা আমাদের ভিকটিমকে উদ্ধার করতে পেরেছি। বাট এটা তো লং টাইম প্রসেস। এবং এদের এইরকম আমাদের এখানে চান্দগা থেকে 3টা বাচ্চা নিয়ে গেছে, সারা বাংলাদেশ থেকেই নিয়ে যাচ্ছে। যেটা শুনলেন যে 250-300 জন ভোটে আছে, ওই সমস্ত এলাকা থেকে ওই পুলিশগুলি যদি এভাবে ইনিশিয়েটিভ নেয় তখন হয়তো সফলতা আসবে। আমরা আমাদের বাংলাদেশেরও কিছু এইরকম মানব পাচারকারী আছে যারা মালয়েশিয়ায় অবস্থান করে, তারা মালয়েশিয়ানদের সাথে মিলে এই কাজগুলি করে। এটা বড় একটা সিন্ডিকেট। যেমন 2014 সালে আপনারা খেয়াল করেছিলেন থাইল্যান্ডে অনেক ডেড বডি পাওয়া গেছিল বাংলাদেশে। ওই সিন্ডিকেটগুলি এখনো কম বেশি অ্যাক্টিভ আছে। এটা আমাদের পক্ষ থেকে, সিএমপির পক্ষ থেকে, আমাদের মাননীয় কমিশনার মহোদয় এটা জানেন, স্যারের নির্দেশনায় আমাদের মাননীয় ডিসি মহোদয় স্যার, এটা তো আমরা এই কতদিন, প্রায় 1 মাস, কতদিন, 17 দিন প্রচন্ড পরিশ্রম করছে। এবং আমাদের যে আয়োজক এখানে আমাদের এই টিমের জাহেদ আব্দুল্লাহ অক্লান্ত পরিশ্রম করছে। সে টেকনাফের সেই কোন পাহাড়ে, দুর্গম পাহাড়ে এদের নিয়ে যখন নিয়ে আসছে, আমাদের এই টেকনিক বলতে এদেরকে মারধর করা না, এদেরকে মনিটরিং করতে হয়েছে, টেকনোলজিক্যালি এদের করতে হয়েছে, মেন্টালি প্রেশার দেওয়া হয়েছে, যে কারণে তারা বাধ্য হয়েছে মালয়েশিয়া থেকে শুধুমাত্র 2 জনকে এরা পাঠাই দিয়েছে। বাকিরা রয়েছে, আমাদের 2 জনকে আমরা উদ্ধার করতে পারছি।
আচ্ছা, আপনি তো বলছিলেন যে এদেরকে 30,000 করে বিক্রি করে, একটু টাকার অ্যামাউন্টটা কে কত করে কোন জায়গায় বিক্রি করে? এটা আমরা শুধু আমাদের পার্টটা জানছি, অর্থাৎ দুটো জিনিস জানা গেছে। অর্থাৎ এদেরকে যে কালেক্ট করে, যারা ফিল্ডে যারা কালেক্ট করে, এই সিন্ডিকেট, যে মূল সিন্ডিকেটটা এদেরকে দেয় পার হেড 30, অর্থাৎ একে দিতে পারছে ওদের কাছে, এই জন্য ওরা পাইছে 30,000 টাকা ফিল্ড কালেক্টর যারা। বাট টোটাল সিন্ডিকেটে মালয়েশিয়া পর্যন্ত পৌঁছতে পার হেড ওদের খরচ যায় 5 থেকে 6 লক্ষ টাকা। সেটা কিভাবে তুলে ওরা? আটকাইয়া এই যে আটকে ফোর্স লেবার করে মালয়েশিয়া নিয়ে এদেরকে যে কাজ করায়, এই কাজের মান্থলি যে বেতন পায়, বেতনটা ওরা নিয়ে নেয়। আপনি যে বললেন পুরো বাংলাদেশে এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা আছে, কিছু বাচ্চা নিয়ে গেছে, তো ওভারঅল মানে এটাকে একটা কানেকশন ক্রিয়েট করে না, বা পুলিশ কি ফাইন্ড আউট করার ট্রাই করে নাই যে পুরো বাংলাদেশ থেকে যাচ্ছে এতগুলো কেসেস, সেটা সূত্র ধরে কি আপনারা কোনো আগাচ্ছেন? প্রচুর অ্যাচিভমেন্ট আছে আমাদের প্রচুর অ্যাচিভমেন্ট আছে, প্রচুর উদ্ধার আছে। ইভেন দেখবেন 2014 সালের যে ঘটনাটা ছিল, মালয়েশিয়ায় টপ লেভেলের ইমিগ্রেশন পুলিশ ওটার সাথে ইনভলভ ছিল। একদম সেকেন্ড লেভেলের যে ছিল, ওখানের সিনিয়র অফিসার ছিল, সে পর্যন্ত পরে অ্যারেস্ট হয়েছিল। এটা একটা বড় সিন্ডিকেট, ওখানে ওরাও জড়িত আছে। বাংলাদেশ পুলিশ কাজ করছে এবং সফলতাও আছে। 2014 থেকে এখন 2026 পর্যন্ত, তাহলে ইটস এ লং টাইম। আমরা একটা কনক্লুশন কিংবা কিছু একটা ইয়েতে আসতে পারি। এই ডাটাবেস তো অ্যাকচুয়ালি আমাদের টিএইচবি নামে একটা ইউনিট আছে সিআইডিতে, অর্গানাইজ ক্রাইমের একটা ইউনিট, স্পেশালি একটা ইউনিট আছে যেটা গ্লোবালি ধরেন আইওএম এর সাথে, বিভিন্ন এনজিওর সাথে কাজ করে। অ্যাচিভমেন্ট আছে অনেক ওনাদের কাছে টোটাল বাংলাদেশের, এবং ওয়েবসাইটে খেয়াল করলেও দেখবেন এটা ডেটা আছে। যেহেতু নদীপথ যুদ্ধ, কারণ নদীপথে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, নৌবাহিনী আছে, কোস্টগার্ড আছে, ওদের সাথে কিভাবে সম্পৃক্ত থেকে আপনারা কাজ করেছেন এবং তারা কি বলছে? পাশাপাশি হচ্ছে যে আরেকটা বিষয় আপনাকে, আপনি যেহেতু বলছিলেন আচ্ছা, মানে উদ্ধার কিন্তু 2 জন না 3 জন বলছিলেন, আরেকজন উদ্ধার আছে, সে কিভাবে খবরটা পেলেন একটু এটা জানতে চাই। এবং কিভাবে পালিয়ে আসলো এই বিষয়টা, বিদেশি নাম্বার থেকে? আসলে ওদের কাছ থেকে শুনলে ভালো হতো, ওরা ট্রমাটাইজড, কিন্তু বলতে পারতেছে না। এরা হলো যখন বোটে, অনেকের সাথে এদেরকেও বোটে উঠানো হয়, একটা বড় নৌকা আর কি, যেটা আমাদের চিটংয়ের ভাষায় এটা কি বলে, যে বড় ফিশিং বোটের মতো, এরকম বোটে এদেরকে উঠানো হয়। এদের 2 জনের একজন হলো ড্রামে পলাইছিল, ড্রাম, আর একজন পলাইছিল কোথায় পলাইছিলাম, বাথরুমে। আর যে ছেলে পালায় আসছে হলো ওই বোটের একদম মাথায় একটা মতো থাকে না, ওইটার নিচে এমন জায়গায় পলাইছে, ওরা খোঁজ পায় নাই। তো ওরা যখন ফাইনালি সবাইকে যখন ট্রান্সপোর্ট করে থাইল্যান্ডে, বোটটা ওরা আবার সার্চ করতে যায়, একজনকে পাইছে হলো ড্রামের মধ্যে, আর একজনকে পাইছে টয়লেটে। এই 2জনকে পাচার করছে, বাট ওই ছেলেটাকে ওরা খেয়াল করতে পারে নাই। বাট ওদেরকে নামায় দেওয়ার পরে, বোট যখন ফেরত আসছে সাগরে আসার পরে, ওই ছেলেটা যখন বের হয়েছে বা ওরা কাজ করছিল, তখন ওই ছেলেটাকে একজন রয়ে গেছে। তো একজনের জন্য তো আবার ফেরত যাবে না, ওই ছেলেটাকে ওরা নিয়ে আসার পরেও ওদের বাবা মার কাছে ওরা আবার টাকা দাবি করে, কিন্তু ওর বাবা মা টাকা দিতে না পারায় ওই ছেলেকে 1000 টাকা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায় দেয়। ওই ছেলে যখন ফেরত আসে, তখন এদের বাবা মা মনে করছিল যে ওই ছেলে আসলে আসামি, ওর পরিবার এদেরকে পাচার করেছে, তখন ওদের নাম দিয়েই আসলে মামলা করা হয়েছিল। আমরা তখন ওই ছেলেটাকে কিন্তু কোর্টে চালান দিছি আসামি হিসাবে। বাট এখন আজকে উদ্ধার হওয়ার পরে যখন আমরা জানলাম যে আসলে ওই ছেলেটাও ভিকটিম ছিল, বাট সামহাও সে বাংলাদেশে ফেরত আসতে পারছে, তখন আমরা হয়তো আগামীকাল কোর্টে প্রেয়ার দেবো ওকে যাতে রিলিজ করা হয়। ওই ছেলেটা 17 দিন আগের ঘটনা।